অনেক মানুষ খারাপ চোখে দেখতো, বাট দুবাই থেকে যেতে আসার পর থেকে এখন পাশে অনেক মানুষ। আপনার কি স্বপ্ন ভবিষ্যতে মেয়েকে নিয়ে? এটা ভগবানের উপরে ইচ্ছা। এক ছেলে যদি বিয়া করতে চায় কিংবা নিতে চায় তো বিয়া দিন। তবে আমার মেয়ে আমি ছাড়া উচ্চ শিক্ষিত হলো। আপনি কত কিলোমিটার দৌড়াতে পারেন? আমি 5 কিলোমিটার। দর্শক, চ্যানেলের সাথে এই মুহূর্তে আলোচনা আছে একজন অ্যাথলেট চৈতি রানী দেব। চৈতি, চ্যানেলাইতে স্বাগত। কেমন আছেন আপনি? অনেক ভালো। আমরা একটু আপনার স্বর্ণজয়ের গল্পই শুনতে চাই। এই যে দুবাইতে প্যারালিম্পিকে আপনি অংশগ্রহণ করেছিলেন, সেখান থেকে দুইটি বিষয়ে আপনি স্বর্ণ জিতেছেন, দৌড় এবং বর্ষা নিক্ষেপ। পুরো গল্পটা একটু শুনতে চাই। আমি যখন সময় ক্লাস 6-এ পড়ি তখন থেকেই আমি ওই খেলাধুলার প্রতি আকর্ষণিত, এবং আমাদের গ্রামে একটা শ্রী বাংলাদেশে একটা কেন্দ্র হয়েছিল। তখন আমি প্রথম যে শুরুটা ছিল আমি শ্রী বাংলাদেশ থেকে, এবং আমি শ্রী বাংলাদেশ থেকে যখন সময় আমাকে 3 বছর যাবত আমাকে প্র্যাকটিস করানো হয়েছিল। তারপর চান্সের জন্য ডাকা হয়েছে, প্রতিযোগিতা হয়েছে, আমি প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি। ফার্স্ট হওয়ার পরে 2025 সালে ডিসেম্বরের 7 তারিখে আমি দুবাই এশিয়ান ইউথ প্যারা গেমসে দুবাইতে যাই। আবার 11 তারিখ আমি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, এবং বর্ষা নিক্ষেপ 12ই ডিসেম্বর আমি অংশগ্রহণ করি। আবার ওই দুদিনই দুটা ইভেন্টে আমি গোল্ড মেডেল জিতে আনি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আপনার যে শারীরিক উচ্চতা, আপনি কত ফিট? আমার 3 ফুট 7 ইঞ্চি। 3 ফুট 7 ইঞ্চি। আর তাদের উচ্চতা কেমন ছিল? তাদের উচ্চতা আমার থেকে অনেক একটু উঁচু। দৌড়ের মতো প্রতিযোগিতার সাহস, সেই সাহসটা আসলে কিভাবে তৈরি হয়েছিল আপনার মধ্যে? আমি যখন মানে যখন সময় যে বঙ্গবন্ধু স্টেডিয়ামে যখন সময় আমি দৌড় দিই, তখন সময় আমার পাওয়ার আমি 3 বছর যাবৎ প্র্যাকটিস করতে করতে এটা অভ্যস্ত হয়ে গেছে। তারপর থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে যে এখন সময় দৌড়তেছি তখন সময় আরও ভালো একটা পর্যায়ে গেছে। আবার দুবাই যাওয়ার 1 মাস আগ থেকে আমি ওই যে জিরান বাজার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান একটা বিকেএসপি আছে, ওইখানে 24 দিন যাবৎ আমি প্র্যাকটিস করছি। করার পর ওইখানে গেছি, গিয়ে আমি অংশগ্রহণ করি। তেমনি দৌড়ের প্র্যাকটিস ছিল। এলাকাতে দৌড়াদৌড়ি করেন? হ্যাঁ, কি করেন? আমার কোচ আছেন, উনি আইসা সকাল 5টা থেকে 2 ঘন্টা যাবৎ আমাকে প্র্যাকটিস করায়। ভোর 5টায় উঠে দৌড়ান। আপনি কত কিলোমিটার দৌড়াতে পারেন? আমি 5 কিলোমিটার 5 কিলোমিটারের উপরে যাই নাই আর কি। ক্লান্তি আসে না অনেক সময়? আসে, এটা করতে করতে প্র্যাকটিস করতে করতে অবস্থা হয়ে গেছে এই জন্য। গ্রামের মানুষজন, মেয়েরা তো একটু ঘরে থাকবে, শান্তভাবে থাকবে। তারা যখন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বা আপনি যে এই দৌড়ঝাঁপে প্র্যাকটিস করেন, এটা কখনো কেউ খারাপ চোখে দেখতো কিনা বা কখনো খারাপ লাগতো কিনা কারোর চোখে? অনেক মানুষ খারাপ চোখে দেখতো, বাট দুবাই থেকে যেতে আসার পর থেকে এখন পাশে অনেক মানুষ আমাকে খারাপ চোখে দেখে না, ভালোই যে ভালো প্র্যাকটিস করা হয় সেই ওইগুলো। আমার যদি উচ্চতা একটু বেশি হতো, এই ভাবনাটা কখনো মনের মধ্যে কাজ করেছে বা মানুষ, আশেপাশের মানুষ কখনো মনে করিয়ে দিয়েছে যে তুমি ছোট, তুমি একটু উচ্চতায় কম? মানুষ আমাকে অনেক কইছে যে আমি উচ্চতায় ছোট, আমি কিভাবে কি করব। তো আমি বলছি যে আমি ছোট হলে কিছু করার নেই, আমি ভগবানের যা দিয়েছে তাই নিয়ে চলবো। আর যদি আমি ছোট, বেশি নাম্বার দেখা নেই, আমি যতক্ষণ আছে ততক্ষণই থাকি। আমি কি আপনার বাবাকে একটু আপনার সাথে যুক্ত করতে পারি ইন্টারভিউতে? আমি আপনার বাবাকে যুক্ত করেছি, জনাব সত্যদেবও আছেন আমাদের সাথে। আপনার মেয়ে, সে ন্যাশনালি না শুধু ইন্টারন্যাশনালি একটা পুরস্কার জিতে এসেছে, দুইটা গোল্ড মেডেল। ও যখন পৃথিবীতে আসলো তখন আপনাদের মনের মধ্যে কি ভাবনা ছিল বা পারিপার্শ্বিক পরিস্থিতিটা কেমন ছিল? আমার 4 মেয়ে, আমার কোনো ছেলে নাই। ওই মেয়ে ছোটো, 2 মেয়ে বিয়া দিয়ে দিয়েছি, আর আমরা ডিগ্রি অনার্স করে। তো এই মেয়ে যখন জন্ম নিছে, নিজের কাছেও কীরকম লাগছে যে এই মেয়ের
ঈশ্বর দিয়েছেন তখন তো আর মেয়ে ফেলাইতে পারতাম না, মেয়ে তো ঠিকই আছে, মায়া তো আছেই। তো মনের মধ্যে ওটা কীরকম হয়েছে যে মেয়েটা হাঁটো কিংবা মেয়েটার ভবিষ্যৎ কী, এরকম একটা হয়েছে। তো এইভাবে তো আচ্ছা যাই হোক চলতে, আমি গরিব মানুষ, তার তলে খরচ করতে পারি নাই যে ছোটোর থেকে একটু অন্যভাবে খরচ করব, পয়সা করে খরচ করবো, একটু ভালো হয়ে গেলে পারছি না। অফিস খরচে ঢাকায় আপনার ওই যে অফিস থেকে এলাম, এরকম একটা অফিস হয়েছে আমাদের এলাকায়, স্কুলের হাই স্কুলের পাশেই। তো ওনার বাড়ি যে স্যার প্রশিক্ষণ দেওয়ান, স্যারের বাড়ি খুলনা বাগেরহাট, দেব হরিনাম। উনি আমার মেয়েরে দুবাই কিংবা বাংলাদেশে খেলার আগে তাই কয়েক মাস দৌড়াইছে, আর ওজন মানুষে দেখাই দিছে যে ওই একটা মেয়ে আছে, সব দিকেই বেলা একটু খাটো, ও মেয়েটা খেলাধুলা ভালো আছে আর উৎসাহ আছে। ও হর দেব স্যার ইয়া যোগাযোগ করছে। আমার ইয়া প্রশ্ন করছেন যে আপনার মেয়ে, আমি তো আইসি এভাবে আমার আর একজন কইছে যে আপনার মেয়ে যদি আমরা খেলাধুলায় নেই, বাংলাদেশেই হোক বা বিদেশেই হোক, আপনার অসুবিধা নেই। বলে না, আমার কোনো সমস্যা নেই, আপনি সনাতনধর্মীয় মানুষ, আপনি একটা কাজে আসেন, আপনি যদি উপহার করতে পারেন আমি খুব খুশি হই। আমি তার একটা দায়ভার দিতেইছি, দেওয়ার পরে তাই খুব বুড়ে আয় ফার্স্টায় রাইট ফাইতেই তো 1 মাইল 1.5 মাইল পয়লা আধা মাইলে ওরকম দৌড়াইছে, সান হরাইছে, একটা দিঘি আছে আরও ফিশারি, বড় ফিশারি, সান টান হরাইছে। তখন কি আপনার মনে হতো যে ও দুবাইয়ে যাবে? না, এরকম তো মনে আমার কল্পনা নাই। যখন ওটা এরকম কিছুদিন দৌড়ানোর পরে একদিন দিয়ে এখন তোমার তো চৈতি, তুমি তো খেলা দিতে বাংলাদেশ ঢাকাত দৌড় প্রতিযোগিতা, ও হইতে ও সারই লিয়াইছে, লিয়া দৌড়ো এনে ফার্স্ট হয়েছে। আপনার ভয় লাগে নাই যে আপনার মেয়ে প্লেনে করে দুবাইতে যাবে বা সব কিছু? না, আমার কোনো বই নাই, আমারও মনের খুব সাহস আছে, আমার মেয়েরও সাহস আছে, আমার সাইডেরও মেয়েরই সাহস আছে। আপনি কি করেন ব্যক্তি জীবনে? আমি সঙ্গে হওয়া তার সারি নেই। যখন বাংলাদেশও দৌড়ো ফার্স্ট হয়েছে, তখন মনের মধ্যে আমার বৃহত্তর একটা শক্তি বাড়ি গেছে, আমার দুর্বলতাই আমি সবল হয়ে গেছি, এটা মনে আনন্দ হয়েছে। ও সবল হওয়ায় এর পরবর্তীতে আবার পরে দেখি এডুকেশন ফোন গেছে যে তাড়াতাড়ি করো, পাসপোর্ট করার লাগে। তো স্যারই নিয়ে করছিল, আমিও গেছি, আমার মেয়ের গেছে গিয়া পাসপোর্ট করিয়া, আর্জেন্ট পাসপোর্ট করিয়া ও আরম্ভ হইল আর কি যাওয়া যায়। তো অন্য কোন জায়গা প্রশিক্ষণ দিয়েছিলাম কিতা নাম বিকেশ কিতা, ওই জায়গা নিয়ে আমি দিয়েছি, অফিস থেকে নিয়ে দিয়েছি। দেওয়ার পরে 24-25 দিন প্রশিক্ষণ দেওয়ার পরে ও দুবাই যাওয়ার প্রোগ্রাম নিয়েছি। তো দুবাই যাইতা আমি তো বাড়ি, তো আমি তো বিমানও তুলে দিতাম, একটা মনের ইয়ে আছে, আইতাম। তখন আমার মেয়ে অফিসে যে বাবা আইয়া লাভ নাই, এনে আইয়া খানোয়া পয়সা করে খরচ করবে, আমার না 10 মিনিট দেবায় বিমানবন্দর, এর ভেতর উঠিনি গাড়িতে, আইও না। পরে আমি আর আইসি না, স্যার হইলি আর 3 জন স্যার গেছিল। তখন প্রতিযোগিতার তো দৌড়ো বর্ষানিকেও ও যে গোল্ড মেডেলিস্ট হয়। হয়েছে, তো এটা জানলেন কবে? তখন আমি গেছি, আমার বাজারও খরচ করতাম, ওটার দিকে এত মানুষে ব্রাহ্মণ খাখা ডাকে মারে, হয় খাখা তোমার তো বা তুমি লাকিবতী, বিভিন্ন ধরনের পুরোগতার মাধ্যমে মানে বাংলাদেশে পৌঁছেছে। মানে আমি যখন সময় গোল্ড মেডেল হয়েছি তখন 2 দিন পরে মানে খবরটা গেছে বাংলাদেশে। যদি আপনার পরিকল্পনা কি ভবিষ্যতে, কি করতে চান আপনি? ভবিষ্যতের পরিকল্পনা হচ্ছে আমি এই 2025 সালে আমি 2টা মেডেল আনছি। তো আমার ভবিষ্যতে যাতে আমাকে যদি সরকার এইভাবে যদি আমার বিকেএসপি বা কোনো একটা সংস্থা বা প্র্যাকটিস খেলাধুলার পাশাপাশি যদি পড়াশোনা করান, এইরকম যদি আমাকে একটা সুযোগ করে দেন, তাহলে ভবিষ্যতে আরও ভালো একটা অর্জন করে আনবো। আপনার কি স্বপ্ন ভবিষ্যতে মেয়েকে নিয়ে? এটা ভগবানের ইচ্ছা। এক ছেলে যদি বিয়া করতে চায় কিংবা নিতে চায় তো বিয়া দিব, তবে আমার মেয়ে আমি ছাড়া উচ্চ শিক্ষিত করবো, এই মেয়ে
দর্শক, চ্যানেলের সাথে আড্ডায় ছিলেন অ্যাথলেট চৈতি এবং তার বাবা সত্যদেব। আমরা তাদের ব্যক্তি জীবনের কথা শুনলাম, তাদের গল্প, প্রাপ্তি অপ্রাপ্তি, স্বপ্নের কথা শুনলাম। কৌশিক গাঙ্গুলির সেই বিখ্যাত একটি সিনেমার ডায়লগ আমার মাথায় ঘুরছিল বারবার, যখন চৈতি কথা বলছিল তার অর্জন নিয়ে। লাইনটি ছিল এমন যে, ছোট মানুষ বলে স্বপ্নেও ছোট জুতো দেখতে হবে। তো সেইখান থেকে আসলে ছোট মানুষ হলেও স্বপ্ন যে বড় দেখা যায় তার উত্তম এক উদাহরণ হচ্ছে আমাদের চৈতি। সে শুধু বাংলাদেশ না, পুরো এশিয়ার মধ্যে সে প্রতিযোগিতায় স্বর্ণ জয় করেছে। এই জয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকুক, বাংলাদেশকে আরও উজ্জ্বল করুক আমাদের চৈতির মতো মেয়েরা, এবং তারা তাদের মানসিক শক্তি আরও বেশি অনেক পরিণত হোক, দীর্ঘই হোক তারা। ভালো থাকবেন। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো ভাবনায়।